গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের কথা আমরা সবাই প্রায়ই শুনি, যে সময়টায় দেশের কৃষি বদলে গিয়েছিল রাতারাতি সারের ব্যবহারের কারণে এবং ভারতকে ক্ষুধামুক্ত রাখতে এই রেভলিউশন অনেক বড় ভূমিকা রেখেছিল। কিন্তু আজ কয়েক দশক পেরিয়ে এসে এর উল্টো দিকটাও আমাদের সামনে ধরা পড়ছে। অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে মাটির স্বাভাবিক শক্তি ও ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আমাদের প্রথম প্রতিবেদনে তাই আমরা আপনাদেরকে নিয়ে যাব তেলেঙ্গানা রাজ্যে, যেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাটির হারিয়ে যাওয়া উর্বরতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। এটি একটি ভ্রাম্যমাণ গবেষণাগার যেখানে মাটি পরীক্ষা করা হয়। ভারতের দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় এই গবেষণাগারের সাহায্যে বিজ্ঞানীরা উর্বরতা কমতে থাকা মাটি থেকে ভালো ফসল পেতে কৃষকদের সাহায্য করেন। ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের এই দলটি বিনামূল্যে মাটির নমুনা পরীক্ষা করে, কৃষকদের পরামর্শ দেয়। ఎట్లా తీసుకురావాలన్నమాట అంటే నాలుగు దిక్కులకి నాలుగు మూలలకి మట్టి తీసుకొచ్చి నీటి తీసేసి లోపలికి వెళ్ళి తీసుకొచ్చి మాకు ఇచ్చేస్తే మా పరీక్ష చేసి మీకు ఏది భూమిలో ఏ పంట పెట్టాలో దాని గురించి చెప్తాము అని చెప్పారు। জলবায়ু পরিবর্তনের কারণে তেলেঙ্গানার মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2025 সালের মার্চ পর্যন্ত ছিল দীর্ঘ খরা, তারপর আসে অপ্রত্যাশিত অতিবৃষ্টি। এতে পুরো ফসল নষ্ট হয়ে যায়। 350 বর্গ কিলোমিটারের বেশি ধানের জমি ও প্রায় 50 বর্গ কিলোমিটার তুলোর জমি ডুবে যায়। ভুট্টার সাথে তুলো আর ধান রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। জলবায়ুর চাপের কারণে ভালো ফলন পেতে এই সবকটি চাষেই অনেক পরিমাণে রাসায়নিক সার লাগে। এই দুষ্টচক্র নিঙ্গাম্মা এসএমপুরমতোর মতো কৃষকদের ধ্বংসের কিনারায় ঠেলে দিচ্ছে। সব রকম চেষ্টার পরেও বন্যায় তার তুলোর ফলন নষ্ট হয়েছে। কীটনাশক ছেটাতে হয়, মাটিতে সার মেশাতে হয়, ফসলে 3 বার পুরো সার দিতে হয়। এর অনেক খরচ, আমাদের পুরো খরচের অর্ধেকই এতে চলে যায়। যদি পুরো পরিবার কাজ করে তবেই এই হিসেব, কিন্তু মজুর ভাড়া করতে হলে আমাদের একেবারেই কোনো লাভ থাকে না। মাটির পরীক্ষার ভ্রাম্যমাণ গবেষণাগার এই পরিস্থিতি বদলাতে চায়। কৃষকদের জমি থেকে মাটির নমুনা নেওয়া হয়, তা পরীক্ষা করে দেখা হয় কোন পুষ্টি পদার্থ আছে আর কোনটা নেই, এবং জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের মতো সূক্ষ্ম পুষ্টি পদার্থের প্রয়োজন আছে কিনা। পুরনো ভুলগুলো শুধরাতে সাহায্য করাই এর লক্ষ্য। Earlier testing that we were mostly dependent on the like nitrogen, phosphorus and potassium. With the high yielding varieties after the green revolution, people like our farmers mostly focused on all of the schemes where everything was driven towards NP and K, like the nitrogen, phosphorus and potassium, which led to the later in the imbalance of the fertilizers. We need to measure it to manage it. That it is getting focused on the micronutrients as well, which is the need of the day. অটোরিকশায় পাশাপাশি বসে থাকা মোগালাম্মা আর তার বন্ধু নিঙ্গাম্মা, কিন্তু তারা ভিন্ন মেরুর বাসিন্দা। নিঙ্গাম্মাকে আমরা আগে দেখেছি, বৃষ্টিতে তার তুলোর ফসল নষ্ট হয়েছে। মোগালাম্মার থেকে নিঙ্গাম্মা আলাদা, তিনি প্রচুর কৃত্রিম সার ব্যবহার করেন। মাটি পরীক্ষা করাবেন কিনা তা তিনি এখনো ঠিক করেননি। প্রথমে তিনি জানতে চান তার বন্ধু কেন ফসল নিয়ে কম সমস্যার মুখোমুখি হন। জৈব বহু ফসলি কৃষক হিসেবে মোগালাম্মা এখনো পুরনো দিনের ফসল ফলান। তিনি 25টির বেশি ধরনের সবজি, মিলেট ও ডাল চাষ করেন। এই ফসলের মাধ্যমেই তার মেয়ের পড়াশোনার খরচ চলে, তাদের 3 জনের পরিবার খেতে পায়। তিনি বাণিজ্যিক চাষের লোভে পড়েননি। అట్లయితే మనకు నీళ్ళు అవసరం ఉంటది, మందు కొట్టుకోవడానికి అవసరం ఉంటది, అలాంటివి లేదు। জৈব পদ্ধতিতে চাষ করলে ఆర్గానిక్ వ్యవసాయం చేస్తే మన దగ్గర పురుగు আমাদের ఉండదు, নিজেদের খাবারেরও మంచి উপায় తిండి থাকে। ఉంటది, এটা সব দিক থেকে అన్ని విధాలుగా మంచిగా ఉంటది। স্থানীয় কৃষি পরামর্শ কেন্দ্র মাটি পরীক্ষা করে। বিজ্ঞানীরা নিয়মিত মোগালাম্মার কাছে আসেন, তিনিও তাদের পরামর্শ ভালোমতো মেনে চলেন। అందుకు మన చేనులో కూడా আমি మట్టి খামারের పరిచి মাটি వేసుకొని পরীক্ষা ఎరువులు করে వేసుకొని তবেই সার দিই। లేదా మనము কেঁচো থেকে ভার্মি কম্পোস্ট বানিয়ে মাটিতে মেশাই। వానపాముల অন্য ఎరువులు, কৃষকেরা চাষের జెర్రెల জন্য ఎరువని, ফসফরাস সমৃদ্ধ వర్మి সার వాష్ అని, যেমন వర్మి ডিএপি కంపోస్ట్ ও అట్లాంటివి కూడా ইউরিয়া తయారు చేసుకొని ব্যবহার করতে మేము পছন্দ করেন। భూమిని పెంచుకుంటాం। আমরা আমাদের ఎరువులకు চাষের ক্ষেত্রে তা ఆశపడతారు, ব্যবহার করি না, డిఏపికి, তাই আমার యూరియాకి ফসলে ఆశపడతారు, বেশি మేము খরচ ఆశపడము। একেবারেই করতে ఈ হয় না। పంటలో చూసుకుంటే లాగోడు తక్కువ ఉన్నది,
ఆ పంటలో చూసుకుంటే లాగోడు ఎక్కువ ఉంది. కెమికల్ ఫర్టిలైజర్ వేయాలి, లేకపోతే సేంద్రియ ఎరువులన్నా వేయాలి. సో సేంద్రియ ఎరువులు వేయడానికి వాళ్ళ దగ్గర పశువులు ఉండట్లేదు, చేసుకోవడానికి ఓపిక లేదు. సో కనీసం ఈ సాయిల్ టెస్ట్ చేసుకొని దాని ప్రకారం మన ఎరువులు వేసుకుందామని, అంటే వాళ్ళ భూమి ఎట్లుంది తెలుసుకొని అట్లా ఎరువులు వేసుకున్న ఆలోచన మాత్రం కొంతమంది రైతులకు. సో ఒక 15-20% ఫార్మర్స్ అయితే ఆలోచిస్తున్నారు. ভ্রাম্যমাণ গবেষণাগার থেকে পরীক্ষার কৃষকেরা সয়েল হেলথ কার্ড পান। তাতে জমির অম্লতা, খারত্বের মান, পুষ্টি উপাদান ও অণুজীবের তথ্য থাকে। এছাড়া কোন সার ব্যবহার করতে হবে, কোন ফসল বদলাতে হবে সেই বিষয়েও পরামর্শ থাকে। এতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তবে অনেকেই শুরুতে সন্দিহান ছিলেন। What we face in the beginning ভ্রাম্যমাণ মাটি পরীক্ষার বাস চালু হওয়ার পর লোকজন ভাবতেন আমার জমির মাটি আমি যে কোনো কাউকে কেন দেব, কোন বিশ্বাসে দেব। আমি যদি এখন হঠাৎ করে গিয়ে বলি তোমার মাটি পরীক্ষা হবে, সেই কথা কেউ বিশ্বাস করবে না। ৬৬ বছরের কৃষক কোম্পাল্লি ভীরাস্বামী বলছেন, মাটির পরীক্ষার ফলাফল তার খরচ কমিয়েছে, ফলন বাড়িয়েছে এবং মাটির আর্দ্রতা ভালো রেখেছে। కొంచెం ఏతము ఇప్పుడు వీళ్ళు చెప్పిన శాతం వాళ్ళు చెప్పిన విధంగా పోతే మనకు ఈ పెట్టుబడి కొంచెం తక్కువ అవుతుంది, మందులు తక్కువ వేసుకున్నా మనకు పంట వస్తుంది। বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী সমন্বিত কৃষি পদ্ধতিতে তিনি জৈব সারও বানান। ఎరువు మనంతల మనకే తయారు, ఇప్పుడు ఎవరైనా సరే బయట నుంచి బయట వాళ్ళు ఎవరు చేసుకున్నా చేనులో కొంచెం బీడుచుకొని ఇదంతా కలిసిందంతా తీసుకుపోయి దాని మీద వేసి మనం ఎరువు తయారు చేసుకోవాలి। ఎరువు తయారు చేసుకుంటే మనం పంట ఈ పంట అయిపోయినాక మళ్ళా పంటకు ఆ ఎరువును వాడుకోవచ్చు। వాడుకుంటే మనకు చాలా తగ్గుతుంది అన్నమాట ఖర్చు బయట నుంచి తెచ్చేది। পরিবর্তন সম্ভব। ভীরাস্বামী কোম্পাল্লির মতো কৃষকেরা তা করে দেখাচ্ছেন। তিনি এখন সারের উপর কম নির্ভরশীল। তার জমির মাটির সমস্যাও দূর হতে শুরু করেছে। বিজ্ঞানীরা পরবর্তী কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তারা 2023 সাল থেকে তেলেঙ্গানায় 3000-এরও বেশি কৃষকদের মাটি পরীক্ষা করেছেন, যার সংখ্যা সামনে আরও বাড়বে।